পরিবারের যত্ন নিতে নিতে আমরা নিজের প্রতি অযত্নশীল হয়ে যাই। পরিবারের সাথে সাথে আমাদের নিজের প্রতিও যত্নশীল হওয়া উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমরা মেয়েরা যখন বিয়ের পরে পরের ঘরে আসি, স্বামীর সংসারে আসি, তখন ওই সংসারটাকে নিজের করে আপন করে নিই। আর আপন করে নেওয়ার পরে যেটা হয় সেটা গিয়ে দেখা যায় এই যে সংসারটায় নতুন আসছি আমি, এই সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার এবং পরিপাটি করে রাখা যায়, ওই জিনিসটা কিন্তু আমাদের মাথায় বসে যায়, সেট হয়ে যায় এক ধরনের। তো তখন দেখা যায় যে এই যে সংসারের বিভিন্ন কাজের মধ্যে বা সংসারের পরিবারে যারা থাকে তাদের যত্ন নিতে নিতে আমরা কিন্তু নিজেদের যত্ন নেওয়াটার কথাই ভুলে যাই। তো আমি মনে করি যে আমার পরিবারের সদস্যদের পাশাপাশি বা সংসারের কাজকর্মের পাশাপাশি আমার নিজের প্রতিও আমার যত্নশীল হওয়া উচিত। কারণ আমি যদি সুস্থ না থাকি, ভালো না থাকি, তাহলে এই সংসারটাও কিন্তু আমি ভালো রাখতে পারবো না, বা আমি অসুস্থ থাকলে আমার এই যে সোনার সংসার বলেন বা যে যাই বলেন, তো এটা খেয়াল রাখবে। এই জিনিসটা মাথায় রাখতে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ে নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত। স্বামী, সন্তান এবং শ্বশুরবাড়ির লোকজনের খেয়াল রাখতে হবে, এটাই স্বাভাবিক। কারণ বিয়ের পরে একটা মেয়ের এই সংসারের পরিবারের যে সদস্যরা থাকে তারাই সবচেয়ে বেশি আপনজন বা সবচেয়ে বেশি কাছের মানুষ। কারণ আমি 24টা ঘন্টা তাদের সাথে থাকি। মা বাবার সাথে বা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আমি যে 18 বছর সময় কাটায় আসি, কেউ বা 19 বছর, কেউ বা 20 বছর, কিন্তু বাকি জীবনটা যতদিন বাঁচবো আমার এই পরিবারের সাথেই কাটাতে হবে। তো সবচেয়ে বেশি আমি মনে করি যে বাপের বাড়ির লোকজনের থেকে শ্বশুর বাড়ির লোকজন আরো বেশি আপন হয়। কেউ কিন্তু পর না, তারপরেও মনে হয় যে শ্বশুর বাড়ির লোকজনগুলো আরো বেশি আপন হয়ে উঠে থাকে। তো এই যে সকালে উঠে একটু লেবু পানি খেয়ে তারপরে কিছুক্ষণ পর চা নাস্তা করে নিই অফ ক্যামেরায়। আর এরপর যে আমার সংসারের কাজ, যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা মেয়ের বিয়ের পরে সংসারের চিন্তা ভাবনা, রান্না বান্না, কাজকর্ম, এগুলা নিয়ে কিন্তু সারাক্ষণ থাকতে হয়, এর বাইরে না। তো আমি এই সরি, এই যে আমি কিছু মুরগির মাংস এবং কিছু মাছ কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি এগুলা। তো আমি আজকে মুরগির মাংস ফ্রাই করব আর মাছগুলো রান্না করব, সাথে একটু ডাল রান্না করব। এটা রান্না করার জন্য আমি এটা ধুয়ে আলাদাভাবে ভিজায় রাখছি। আর এই যে মাংসটাও পরিষ্কার করে নিলাম। এই যে মাছগুলা দেখতেছেন, আমরা কিন্তু অনেকেই মাছ পরিষ্কারের ক্ষেত্রে একটু অবহেলা করি। কারণ দেখা যায় অনেকে মাছ পরিষ্কার করলে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয় না, পেটের ভিতর অনেক ময়লা থেকে যায়। তো আমি যেটা করি এটাই যে নাভির অংশের দিকে একটু কেটে নিই। কেটে নিলে যে আমি যখন হাত দিয়ে ভিতরে পরিষ্কার করবো তখন কিন্তু এই নিচের দিকে যে কাঁটাটা দিচ্ছি, এই কাঁটাটা দিয়ে কিন্তু পেটের ভিতরে যত কালো ময়লা বা যে ছোট ছোট নাড়ি থাকে ওগুলো কিন্তু বের হয়ে আসে। তো এই যে কাঁটাটা দিলে কিন্তু পেটের ভিতরের ময়লাটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আমি জানি আমার চেয়ে অনেকে অনেক ভালোভাবে কাজ করে বা অনেকে গুছায় কাজ করে, বা আপনারা আমার চেয়ে তো আরো অনেক বেশি অভিজ্ঞ। তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে তারপরে আমি যে কিছু লেবু আর কিছু লবণ দিয়ে মাছগুলা মেখে নিয়েছি। এই লেবু আর লবণ দিয়ে মাছগুলা মেখে যদি আপনি 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপর যদি এভাবে পরিষ্কার করে নেন, ঘষাঘষি করে একটু পরিষ্কার করে নেন, তাহলে এই মাছের যে কালো কালো দাগগুলো থাকে এগুলো কিন্তু সব উঠে যাবে। তবে আমার হাতে সময় নেই, তাই আমি সাথে সাথে একটু পরিষ্কার করে নিচ্ছি, যতটুকু করে নেওয়া যায় বা যতটুকু আমার খাওয়ার উপযোগী হয়। এই যে দেখেন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নিলে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমরা কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে কিন্তু অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। অনেকে কিন্তু আমরা যদি কাজগুলো মেনটেন করে করি, যেমন আমি রান্না করব, তো আমি সবকিছু আগে একসাথে আধা ঘন্টা বসে একসাথে যত রান্না করবো সবকিছু কিন্তু কাটাকাটি করে নিছি। আর তারপরে এই যে একসাথে সবকিছু ধোয়া পালাটাও সেরে নিছি। আর এই যে তারপরে রান্নাঘরে চলে আসছি। অলরেডি কিন্তু আমি একপাশে আমার যে ডাল রান্না করবো সেটা কিন্তু বসাই দিছি, কারণ এভাবে যদি গুছাই নিই আর গুছিয়ে যদি কাজগুলো করতে পারি তাহলে কিন্তু সব কাজ অনেকটা সহজ হয়ে যায়।
আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তারপরেও কিন্তু আমি এভাবে কাজগুলো করি, তাই হচ্ছে আমার কাছে এই কাজগুলো কোনো সমস্যা হয় না, বা বাচ্চা রাখার পরেও আমার তেমন কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, এটা হয় অনেক সময় দেখা যায় সবগুলা কাজ একসাথে করতে পারি না। তবে আজকে আমার বাচ্চারা খুব ফুরফুরে মেজাজে আছে। ওরা হচ্ছে যে যত খেলনা আছে ওগুলা দিয়ে খেলতেছে। তো ওরা যেহেতু খেলাধুলায় অনেকটা ফুরফুরে মেজাজে আছে, তো আমি সেজন্য হচ্ছে আজকে সবকিছু একসাথে করে নিচ্ছি। তো মাংসগুলো হচ্ছে আমি মসলা মেখে মেরিনেট করে রেখে দিছি, এগুলো এখন ভাজবো না। আমি খাওয়ার কিছুক্ষণ আগে ভাজবো, কারণ ফ্রাই করা মাংস একটু গরম গরম খেলে খুব ভালো লাগে, সেই জন্য। আর এদিকে হচ্ছে ডালটা রান্না শেষ, আমি এটা হচ্ছে এখন বাগার দিয়ে নিচ্ছি। অনেকে হয়তো বা এটাকে বাগার বলেন বা অনেকে সম্বরা বলেন, তো যে যেটাই বলেন আমি হচ্ছে ওটা দিয়ে নিলাম। আর এই যে বাগার দেওয়ার সময় আমি রসুনের সাথে একটা তেজপাতা দিচ্ছি, আর এই তেজপাতাটা দেওয়ার কারণে ডাল থেকে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই যে মাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি ফ্রাই করে তারপর হচ্ছে একটা বেগুন দিয়ে হালকা ঝোল করে রান্না করে নেবো। তো আমি প্রথমে মাছগুলো ভেজে তারপর হচ্ছে এই যে মশলাটা আলাদাভাবে কষাই তারপর এখানে দিয়ে রান্নাটা সারবো। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা ছোট বড় সবাইকে বলবো, যারা আপনারা আমার ভিডিও দেখেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে মাছটা ফ্রাই করে মসলা কষানোর পরে হচ্ছে এখানে ঝোল দিয়ে রান্নাতে বসাই দিচ্ছি। আর তারপরে হচ্ছে এখানে ২টা বেগুন দিছি, কারণ মাছের সাথে বেগুন দিয়ে যে তরকারিটা আমরা রান্না করি এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা কিন্তু আপনাদের ভাইয়া মানে মাছের ভিতরে তরকারি দিয়ে রান্নাটা পছন্দ করে না, জাস্ট আমি খাবো সেই জন্য হচ্ছে দিলাম। এদিকে হচ্ছে এইদিকে বাইরে হচ্ছে গরু নিয়ে আসছে পাশের বাড়ির হয়তো বা লোকেরা। তো আমার ছেলে মেয়ে হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসছে এখানে গরু দেখানোর জন্য। তো আমি ওদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে একটু করে আসলাম গরুটা দেখার জন্য। তো এখানে হচ্ছে ৩টা গরু ৩ দিকে বেঁধে রাখছে, এই যে দেখেন। যে মাংসটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রাই করে নিব। আর এখানে ফ্রাই করার জন্য আমি 2টা এলাচ হচ্ছে থেতো করে তেলের মধ্যে দিয়ে দিছি, এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিব। আর সাথে হচ্ছে দারচিনি, আর এখানে হচ্ছে আরেকটা তেজপাতা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই যে তেজপাতা দারুচিনি আর এলাচ একসাথে ফ্রাই করে নিচ্ছি বা একটু ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। এটাতে কিন্তু এর মধ্যে এই যে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই ফ্লেভারটা যখন আমি মাংসগুলো ফ্রাই করব তখন কিন্তু মাংসগুলোর মধ্যে থেকেও আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ লাগবে যখন আমি এটা খাবো। এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, খুব আলতো ভাবে মানে লো মিডিয়াম হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে ভেজে নিতে হবে, কারণ আপনারা নিশ্চয়ই এখানে ক্যামেরার ফ্রেমে দেখতেছেন খুব হালকা ভাবে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, শুধু জাস্ট ফ্লেভারটা তেলের মধ্যে অ্যাড করার জন্য। আর এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে এই যে মাংসগুলো মিনিট করে রেখে দিয়েছিলাম, এখানে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে মিনিট করে রেখে দিছি। আর সাথে কিন্তু 1 চামচ লেবুর রসও অ্যাড করে দিছিলাম। তো এই যে সব ধরনের মাংস সরি মশলা দিয়ে মেখে রাখা মাংসগুলো হচ্ছে এখন ফ্রাই করে নিব। এভাবে ফ্রাই করলে হচ্ছে গিয়ে আপনার আমরা যখন বিয়ে বাড়িতে বা বড় বড় রেস্টুরেন্টে ফ্রাই করা মাংস খাই, ওখান থেকে যে ফ্লেভারটা আসে যে বা যে স্মেলটা আসে মাংস থেকে, মানে কোনো কাঁচা গন্ধ থাকে না বা কাস্টে গন্ধ থাকে না। তো এভাবে ফ্রাই করলে হচ্ছে এই সেম ফ্লেভারটা আপনি ঘরে বসেই পাবেন। তো আপনি যখন মাংসগুলো ফ্রাই করবেন যে কোনো সময়, তো একদম প্রথমে একটু চুলোর জালটা হাই হিটে দিবেন। তারপর যখন দেখবেন একটা পিঠ একটু লাল লাল হয়ে আসছে তখন কিন্তু লো মিডিয়াম হিটে আপনাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, সাথে মাংসর ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে না, বেশি শক্ত হয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। তো এই যে একদম লো মিডিয়াম হিটে যে তেলের বুদবুদের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, একদম লো হিটে রেখে ভেজে নিচ্ছি। অন্যদিকে চলে আসছি যে কিছু কলা খাওয়া হয়েছে বাসায়, তো কলার খোসাগুলো হচ্ছে আমি কেটে তারপরে পানির মধ্যে ভিজাতে দিব।
এই পানিটা হচ্ছে আমি গাছের সার হিসাবে ব্যবহার করব, সেই জন্য হচ্ছে এইটা ভিজা রাখবো 2 দিন। ভিজা রাখার পরে পানিটা শুধু গাছের গোড়ায় দিব। তো এই যে ছোট ছোট করে কেটে নিলাম কলার খোসাগুলো। এভাবে সবগুলো কলার খোসা কেটে তারপর হচ্ছে ভিজায় রাখবো। এই যে দেখেন আমি পানিতে 1 বল পানিতে হচ্ছে ভিজে রাখছি। অন্যদিকে এই যে আমার মাংসগুলো কিন্তু ফ্রাই করা শেষ, আর বাচ্চাদেরকে খাওয়াবো এখন, সেই জন্য হচ্ছে আমি এখান থেকে কিছুটা মাংস তুলে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এই দেখছেন আমি কিন্তু লো হিটে রাখার কারণে আমার মাংসগুলো কিন্তু লাল লাল কিছু বাট সিদ্ধ হয়ে গেছে, এবং কিন্তু একটুও পুড়ে না। যেহেতু অনেক সময় দেখা যায় আমরা পেঁয়াজ রসুন অ্যাড করে দিয়ে কোনো কিছু ভাজতে গেলে কিন্তু পুড়ে যায়, কিন্তু এখানে হচ্ছে মিনিট করে রাখার কারণে আর হচ্ছে গিয়ে লো হিটে ভাজার কারণে এগুলো কিন্তু পুড়ে নাই। এই ফ্রাই মাংসটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ ওরা হচ্ছে সবজি তেমন একটা পছন্দ করে না, মাছ মাংস ডিম এই 3টা জিনিস ওরা খায়। তো মাংসটা প্রায় সময় দেওয়া হয় ঝোল করে বা ভুনা করে। তো সবসময় এক জিনিস দিলে না কেমন জানি বাচ্চারা একঘেয়েমি হয়ে যায় বা খেতে চায় না। তো আমি মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে ট্রাই করি বাচ্চাদেরকে দেওয়ার জন্য, এতে করে বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। বা কোনো খাওয়াতে গেলে অনেক সময় দেখা যায় না বাচ্চারা বায়না করে যে খাবো না বা এটা না সেটা, তো ওই ধরনের ঝামেলার মধ্যে আর পড়তে হয় না। তো যেকোনো জিনিস বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে দিলে দেখবেন মানে এক জিনিস বারবার দিলেও কিন্তু ওরা খেয়ে নেবে। আমার আজকের ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে যে আমার কোনটা ভুল বা কোনটা সঠিক। আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।